মাস্টার্স শেষ পর্ব শ্রেণীর অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। এই কুশল বিনিময়ের সাথে সাথে বর্তমান সময়ে দ্বিতীয় ধাক্কা করোনার কোভিড-19 যে আসন্ন ভয়াবহতা এবং এর সংক্রমণ, এই সম্পর্কে আশা করি তোমরা সবাই অবহিত আছো এবং সকলেই স্বাস্থ্যবিধি মেনে চলবে এই আশা রাখছি। তো আজকে আমরা সামাজিক পরিবর্তন ও রাজনৈতিক উন্নয়ন এই কোর্সটির উন্নয়নশীল রাষ্ট্র কিভাবে উন্নত রাষ্ট্র কর্তৃক বিভিন্ন রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অবদমনমূলক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে অনুন্নত ও উন্নয়নশীল রাষ্ট্রসমূহে তাদের জবরদস্তিমূলক চিন্তা, চেতনা ও সিদ্ধান্তকে চাপিয়ে দেয়, এর আলোকে আমরা তাত্ত্বিক আলোচনা করব। তো সামাজিক পরিবর্তন ও রাজনৈতিক উন্নয়নে এর আগেও আমি একটি ক্লাস নিয়েছিলাম তোমাদের। তো সেই ক্লাসটিতে আমরা অন্য টপিক নিয়ে আলোচনা করেছি। আমরা আজকে আলোচনা করব নির্ভরশীলতা তত্ত্ব। নির্ভরশীলতা তত্ত্ব আলোচনা করার পূর্বে আমি একটু তোমাদেরকে পিছনে গিয়ে একটু আলোচনা করি। সেই আলোচনাটুকু উন্নত বিশ্বের সুবিধা এবং অনুন্নত বিশ্বের অসুবিধাগুলো বা উন্নয়নশীল রাষ্ট্রের অসুবিধাগুলো একটু আলোচনা করব। সে আলোচনাটা এমন যে উন্নত বিশ্ব তারা কখনো পরাধীন ছিল না এবং তাদের পরাধীনতা, আমি এখানে ইউরোপের কথা বলছি, ইউরোপ কখনো তেমন বেশি উপনিবেশের জাতাকলে পিষ্ট হয়নি, বরঞ্চ তারাই সারা পৃথিবীতে তাদের উপনিবেশ তৈরি করেছে এবং সেগুলোর উপর তাদের কর্তৃত্ব ফলিয়েছে এবং সেখানকার সম্পদ তারা চুরি করেছে অথবা সেই সম্পদকে তারা ট্রান্সফার করেছে তাদের নিজেদের দেশে। আবার উন্নয়নশীল দেশগুলো, সেই দেশগুলো আমরা যদি আলোচনার মধ্যে নিয়ে আসি সেই দেশগুলোকে, তাহলে দেখব যে পিছনের ইতিহাসে এই দেশগুলো সকল সময়ই অন্য বৃহৎ রাষ্ট্র, শক্তিশালী রাষ্ট্রের আওতায় ছিল। ফলে সেই রাষ্ট্রগুলো যে দীর্ঘদিন ধরে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ছিল, সেই রাষ্ট্রগুলোর গড়ে ওঠার ক্ষেত্রে প্রতিবন্ধকতা ছিল প্রতি পদে পদে এবং এই প্রতিবন্ধকতা সমূহকে পেছনে ফেলে যখন রাষ্ট্রের স্বাধীনতার সংগ্রাম এবং নিজ সরকার প্রতিষ্ঠার যে দাবি সোচ্চার করলো এই রাষ্ট্রগুলো, দ্বিতীয় মহাযুদ্ধের পরপর আমরা দেখলাম যে উপনিবেশবাদী রাষ্ট্রগুলো এই অনুন্নত রাষ্ট্রগুলোকে স্বাধীনতা দিয়ে তারা নিজ নিজ দেশে চলে গেল। এবং এই যে তাদের চলে যাওয়া, এটা কিন্তু খালি হাতে চলে যাওয়া না, এটা হচ্ছে সকল উপনিবেশগুলো থেকে তারা সম্পদ ট্রান্সফার করেছে তাদের নিজ দেশে এবং নানাভাবে, শুধু একটা পদ্ধতিতে নয় যে একটা লুণ্ঠন করে নিয়ে গেছে, কোষাগার লুণ্ঠন করে নিয়ে গেছে, শুধু তাই নয়, তারা এই সকল দেশের যে সকল সম্পদ ছিল সেই সম্পদগুলোকে তারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তারা সেই সম্পদগুলোকে তারা তাদের দেশে নিয়ে গিয়েছে। এই ক্ষেত্রে তাদের এখানে কি ছিল? স্টাবলিশমেন্ট ছিল, অর্থাৎ দেখা গিয়েছে তারা পাক ভারত উপমহাদেশের কথা যদি বলি, দেখা যায় এখানে তারা রেল লাইন স্থাপন করেছে, পোস্ট অফিস
তৈরি করেছে, রাইটার্স বিল্ডিং তৈরি করেছে। তারপরে তারা নানান ধরনের প্রশাসনিক বিকেন্দ্রীকরণ করেছে সম্পদ তুলে নেওয়ার জন্য, রাজস্ব আরোহণের জন্য। এবং এই ক্ষেত্রে তারা কিছু কিছু সুযোগ সুবিধা উপনিবেশগুলোকে দিয়েছে। সেই সুযোগ সুবিধাগুলো আমরা দেখি, হ্যাঁ, ইংরেজ আমলে, ওলন্দাজ আমলে, পর্তুগিজদের আমলে, স্পেনিশদের আমলে, যারা বিভিন্ন দেশে দেশে আফ্রিকা, এশিয়ার যে বিশাল অঞ্চলগুলিতে তারা উপনিবেশ স্থাপন করেছিল, সেই উপনিবেশগুলো থেকে তারা তাদের স্টাবলিশমেন্ট তৈরি করে তারা তাদের এই এলাকাগুলো থেকে তারা বিরাট পরিমাণ রাজস্ব তাদের দেশে তারা তুলে নিয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে আমাদের এই সকল দেশে, যেই সকল দেশগুলো পরাধীন ছিল, এই সকল দেশগুলোতে কিন্তু তাদের নিজস্ব সম্পদ তৈরি বা তাদের উন্নয়ন যেটা টেকসই, সেই উন্নয়নের কোনো সুযোগ সুবিধা দিয়ে যায়নি। কারা? উপনিবেশবাদীরা। তারা এখানে কোনো প্রকার সুযোগ সুবিধা তৈরি করেনি যে সুযোগ সুবিধার মাধ্যমে এই অনুন্নত রাষ্ট্রগুলো বা পরাধীন রাষ্ট্রগুলো ধীরে ধীরে উন্নত হবে। বরঞ্চ তারা এমন সব দায় দায়িত্ব, এমন সব পলিটিক্যাল মারপ্যাচ, কূটনীতি এই সমস্ত দেশগুলোতে তৈরি করে রেখেছে, যাতে কোনো ক্রমেই এই দেশগুলো স্বাধীন হলেও তারা যেন স্বনির্ভর হওয়ার রাস্তা খুঁজে না পায়। এই স্বনির্ভর না হওয়ার রাস্তা খুঁজে না পাওয়ার যেই বিভিন্ন পদ্ধতিগুলো, সেই পদ্ধতিগুলো যেটা তার তৈরি করে গিয়েছে, এই পদ্ধতিগুলোকেই বলা হচ্ছে নির্ভরশীলতা তত্ত্ব। অর্থাৎ নির্ভরশীলতা তত্ত্ব বলতে আমরা বুঝি যে উন্নত এবং উন্নয়নশীল রাষ্ট্রগুলো তাদের এবং অনুন্নত রাষ্ট্র, এই তাদের মধ্যে যে গিভ অ্যান্ড টেক, যে দেওয়া নেওয়ার যে সম্পর্ক, এবং এই সম্পর্কগুলো এমন কতগুলো মারপেচের, পলিটিক্যাল মারপেচের এবং পলিটিক্যাল সিদ্ধান্তের মাধ্যমে তারা এসব রাষ্ট্রগুলোতে চাপিয়ে দিয়েছে যে এই রাষ্ট্রগুলো মেরুদণ্ড সোজা করে আর উঠতে পারেনি। এবং এই মেরুদণ্ড সোজা করে উঠতে না পারার কারণে তাদের পক্ষে নব্য উপনিবেশবাদ বলে যে কথাটি, সেই কথাটি এখানে স্টাবলিশ করা খুব সহজ। অর্থাৎ তারা উপনিবেশবাদের যে পুরাতন যে সংজ্ঞা, সেই সংজ্ঞাকে বদলে দিয়ে তারা এই রাষ্ট্রগুলোতে নতুন ধরনের নব্য উপনিবেশবাদী পলিসি এখানে চাপিয়ে দিয়েছে। এবং এই চাপিয়ে দেওয়ার ক্ষেত্রে কেন আমরাই বা গ্রহণ করলাম, কেন, অর্থাৎ উন্নয়নশীল এবং অনুন্নত রাষ্ট্রগুলো কেন তাদের এই চাপিয়ে দেওয়া পলিসিগুলো গ্রহণ করেছে, সেই আলোচনাটা আমি এখন করবো তোমাদের সাথে। সেই আলোচনাগুলো হলো এরকম যে উন্নত রাষ্ট্রগুলো কিন্তু তাদের যে ঘাটতি ছিল, সেই ঘাটতিগুলো কিন্তু তারা কি করেছে, তারা সেই ঘাটতিগুলোকে পুষিয়ে নিয়েছে এই উপনিবেশগুলো থেকে যে সম্পদ তারা ট্রান্সফার করেছে সেগুলোর মাধ্যমে। এবং তারা এই যে সম্পদের সমাহার করেছে তাদের দেশে, সেই সম্পদের সমাহারের ফলে তারা শিল্প বিপ্লবের মতন যে উন্নয়নের নবধারা, সেগুলো বিপ্লব তৈরি করার জন্য যে ফিল্ড তৈরি করা, সেটাও কিন্তু তারা করে ফেলেছে। অর্থাৎ তারা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের পথে এগিয়ে গিয়েছে। কিন্তু অনুন্নত এবং যে উন্নয়নশীল দেশগুলো, সেই দেশগুলো কিন্তু পিছনেই পড়ে গেছে। কারণ তারা কিন্তু এমটি হয়ে গিয়েছে, তারা নিঃস্ব হয়ে গিয়েছে। উন্নত রাষ্ট্রগুলো এইসব দেশে যে উপনিবেশ স্থাপন করেছিল, এই উপনিবেশ স্থাপনের মাধ্যমে তারা তাদের যে সক্ষমতা, শোষণ করার যে সক্ষমতা, যে সক্ষমতার যে এলিমেন্টসগুলো, অর্থাৎ শোষণ করার যে উপাদানগুলো, সেই উপাদানগুলোকে প্রয়োগের মাধ্যমে তারা কি করেছে, তারা এই রাষ্ট্রগুলোর উন্নত হওয়ার পথগুলোকে রুদ্ধ করে রেখে গিয়েছে। এইসব দেশগুলোর মধ্যে জনসংখ্যা ছিল, এইসব দেশগুলোর মধ্যে পর্যাপ্ত সম্পদ ছিল, এইসব দেশগুলোর অনেক অপার সম্ভাবনা ছিল। কিন্তু সেই সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে হলে যে জ্ঞানের প্রয়োজন, যে প্রযুক্তির প্রয়োজন,
যে স্টাবলিশমেন্টের প্রয়োজন, স্টাবলিশমেন্ট বলতে এখানে আমি বুঝি যোগাযোগ এবং যাতায়াত ব্যবস্থার উন্নতি, বিভিন্ন অবকাঠামোগত উন্নতি, যেমন বড় বড় পোর্ট, তারপরে এয়ারপোর্ট, মানে বন্দর, নদী বন্দর, সমুদ্র বন্দর, হ্যাঁ, তারপরে রেল লাইন, পাকা সড়ক, তারপরে তোমার অন্যান্য যোগাযোগ ব্যবস্থা, যে স্ট্রং যে ব্যবস্থাগুলো, তখন সেই ব্যবস্থাগুলো কিন্তু এখানে ছিল না। আর ছিল না যেটা, সেটা হচ্ছে যে জনশক্তি ছিল, জনবল ছিল, কিন্তু সেই জনবলগুলো দক্ষ ছিল না। অর্থাৎ এগুলো লেখাপড়া শিখে বা যে টেকনিক্যাল নলেজ তাদের থাকার কথা, বা বিভিন্ন ধরনের গবেষণার মাধ্যমে তাদের দেশীয় সম্পদগুলোকে কাজে লাগানোর জন্য যে বিপুল গবেষণার প্রয়োজন, গবেষক তৈরি করা প্রয়োজন, সেই গবেষণালব্ধ জ্ঞানকে কাজে লাগানোর জন্য যে অনেক বড় ফিল্ড প্রয়োজন, এবং সেই ফিল্ডকে কার্যকর করার জন্য যে বিশাল অঙ্কের আর্থিক বিনিয়োগ প্রয়োজন, সেই বিনিয়োগকে আবার পরিচালনা করার জন্য যে দক্ষ জনশক্তি প্রয়োজন, এই কোনো কিছুই কিন্তু এই অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর ছিল না। ফলে উন্নত এবং অনুন্নত উন্নয়নশীল এই দেশগুলোর মধ্যে নতুন ধরনের একটা তাত্ত্বিক সম্পর্ক তৈরি হলো। সেই তাত্ত্বিক সম্পর্কটা হচ্ছে নির্ভরশীলতা তত্ত্ব। এই নির্ভরশীলতা তত্ত্ব সম্পর্কে বিভিন্ন দার্শনিকগণ এখানে বিস্তৃত আলোচনা করেছেন, যে উন্নত রাষ্ট্র এবং অনুন্নত বিশ্ব, এই যে দুই বিশ্ব, ফার্স্ট ওয়ার্ল্ড এবং থার্ড ওয়ার্ল্ড, এই দুই বিশ্ব মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কটা হচ্ছে নির্ভরশীলতার সম্পর্ক। অর্থাৎ আমরা একদিন শোষণ হয়েছিলাম আমাদের মতো দেশগুলোর প্রেক্ষাপটে আমি বলছি, যেহেতু আমি বাংলাদেশের, সেজন্য আমি বলছি আমাদের দেশের মতো অন্যান্য দেশগুলো যে রয়েছে, সেই দেশগুলো তাদের সম্পর্কটাই ছিল উন্নত রাষ্ট্রের সাথে নির্ভরশীলতার সম্পর্ক। অর্থাৎ নির্ভরশীলতার সম্পর্ক মানে নির্ভরশীলতার তত্ত্ব। এই নির্ভরশীলতার তত্ত্ব সম্পর্কে অনেক তাত্ত্বিক আলোচনা করেছেন। এর মধ্যে আছে এজে ফ্রাঙ্ক, আছে গালতুং, আছে রবার্ট মুলার, আছেন সামির আমিন, বিভিন্ন জন বিভিন্ন সময়ে এই নির্ভরশীলতা তাত্ত্বিক আলোচনা করেছেন। এখন চলো আমরা এই তাত্ত্বিক আলোচনাগুলো নিয়ে আলোচনা করি। যে তাত্ত্বিক আলোচনাগুলো তারা নিশ্চয়ই গবেষণালব্ধ এগুলো ছিল, এবং বিভিন্ন গবেষণার মাধ্যমে তারা প্রমাণ করেছেন যে কিভাবে উন্নত বিশ্ব অনুন্নত বিশ্ব তথা উন্নয়নশীল বিশ্বকে শোষণ করে তাদের বিভিন্ন ধরনের পলিসি মেকিংয়ের মাধ্যমে, এবং সেই পলিসিগুলো তারা আমাদের মতো দেশগুলোতে প্রয়োগ করে এমনভাবে যে সুচতুরভাবে যে আমরা আমাদের হাত পাগুলো সেখানে প্রায় বাধাই থাকে। অর্থাৎ আমরা যে এর থেকে পরিত্রাণ পাবো, সেই পরিত্রাণের পথগুলো পূর্বে ছিলই না। 80-র দশক পর্যন্ত এগুলো প্রায় ছিলই না। 90-এর দশকে এসে সেই পথগুলো কিছুটা আমরা পেয়েছি, কিন্তু তা সবটুকু নয়। এখন আমরা এজে ফ্রাঙ্কের এই নির্ভরশীলতার তত্ত্ব নিয়ে আলোচনা করব। সেখানে তিনি এই নির্ভরশীলতার তত্ত্বটাকে কিভাবে আলোচনা করেছেন। এখানে আমি প্রথমেই বলে রাখি যে এজে ফ্রাঙ্ক খুব তার যে আলোচনা এই নির্ভরশীলতার তত্ত্ব, সেই আলোচনাতে তিনি এমনভাবে দুটো শিবির তৈরি করেছেন। সেই শিবিরগুলো হচ্ছে একটা উন্নত বিশ্ব আর একটা অনুন্নত বিশ্ব। উন্নত বিশ্বকে তিনি মেট্রোপলিস বলেছেন, এবং অনুন্নত বিশ্বকে তিনি পেরিফেরি বলেছেন বা স্যাটেলাইট বলেছেন। স্যাটেলাইট বা পেরিফেরি এই কথাগুলো এখানে এসেছে। যদিও পেরিফেরির কথাটি গালতুগের সময় আরো বেশি তিনি স্পষ্টভাবে উচ্চারণ করেছেন। সামির আমিনও এই তাত্ত্বিকও এই পেরিফেরি শব্দটি নিয়েছেন। কিন্তু আমরা দেখি যে এজে ফ্রাঙ্ক এই আলোচনাতে তিনি একদিকে উন্নত বিশ্বকে বলেছেন মেট্রোপলিস, এবং পেরিফেরিকে বা অনুন্নত বিশ্বকে তিনি বলেছেন স্যাটেলাইট। তো এই যে স্যাটেলাইট এবং মেট্রোপলিস, এই দুটো যে তাত্ত্বিক নাম তিনি দিয়েছেন এবং এগুলো একটা রূপক অর্থে তিনি এই শব্দ দুটো ব্যবহার করেছেন। এখানে আমরা যেটা দেখি সেটা এইরকম যে উন্নত বিশ্ব তো একটা সুবিধাজনক অবস্থানে সবসময় ছিল না। কেননা তারা পৃথিবী যখন এই যে এখন রাষ্ট্রের স্বাধীনতা, রাষ্ট্রের যে সার্বভৌমত্ব,
এবং আন্তর্জাতিক অঙ্গনে যে আধুনিক রাষ্ট্র বলতে যে প্রসঙ্গটা আসে বা যে ধারণাটা আমরা পাই, এই ধারণাটা কিন্তু আন্তর্জাতিক রাজনীতির একটা বিরাট বিস্ফোরণ ঘটিয়েছে। আন্তর্জাতিক রাজনীতি কথাটির বিরাট বিস্ফোরণ ঘটিয়েছে। অর্থাৎ বর্তমান সময়ে ধরো 80-র দশক, 90-এর দশক বা 70-এর দশকেও আমরা যেটা দেখি যে এই আন্তর্জাতিক রাজনীতি কথাটি সুদূর প্রসারী এবং অত্যন্ত তাৎপর্যময়। কিন্তু পূর্বে কিন্তু এমন ছিল না। তুমি 1800 শতকের কথা বলো, 1700 শতকের কথা বলো, 1600 শতকের কথা বলো, সেই সময় আন্তর্জাতিক রাজনীতি বলতে তেমন কিছুই ছিল না। 1700 শতকে বা 1800 শতকে, 1700 শতকে বা 1600 শতকে যখন ব্রিটেন, ব্রিটিশরা, স্পেনিশরা, পর্তুগিজরা, ওলন্দাজরা, ডাচরা যখন বিরাট বিরাট নৌবহর ভাসিয়ে তারা যখন পৃথিবীতে কি করেছে, নতুন স্থলভূমি খুঁজে বেরিয়েছে, অর্থাৎ তারা ছিল স্বাধীন। তারা পৃথিবীতে সমুদ্রপথে বেরিয়ে গিয়েছে এবং নতুন নতুন স্থল খুঁজে বেরিয়েছে, এবং এই স্থলগুলোর সাথে পূর্বে কোনো সম্পর্কই ছিল না। সেই স্থল এলাকাগুলো ছিল প্রাচীন সময়ে বা মধ্যযুগে যে ছিল এগুলো, কিন্তু এগুলো অন্য রাষ্ট্রের সাথে কানেক্টিং ছিল না। কি করেছে, তারা বেরিয়ে গিয়েছে, তারা আবিষ্কার করেছে জলস্রোত ধরে ধরে, তারা সমুদ্র জলস্রোত ধরে ধরে তারা বেরিয়ে গিয়েছে। তারা নতুন নতুন দেশ আবিষ্কার করেছে, সেই সমস্ত দেশগুলিতে উপনিবেশ স্থাপন করেছে, সেই সমস্ত দেশের সম্পদ তারা লুণ্ঠন করেছে। পরবর্তী পর্যায়ে যখন তারা তাদের দেশের শাসন সেখানে প্রতিষ্ঠিত করেছে, তাহলে সেই দেশগুলো তাদের উপনিবেশে পরিণত হয়েছে। এবং তখন তো জানাই কথা যে সম্পদ ট্রান্সফার করা খুব সহজ ছিল। এইভাবে আমরা দেখি যে আমেরিকা, তারপরে তোমার নর্থ আমেরিকা, সাউথ আমেরিকার বিরাট পরিমাণ সম্পদ তাদের ইউরোপে তারা স্থানান্তর করেছে। এশিয়ার দেশগুলো থেকে তারা সম্পদ স্থানান্তর করেছে। এই যে সম্পদ স্থানান্তর করেছে, আধুনিক যুগ শুরু হওয়ার ইয়েতেই প্রাথমিক পর্যায়েই তারা বিরাট বিরাট পরিমাণ সম্পদ তারা তাদের দেশগুলোতে স্থানান্তর করে নিয়েছে। সম্পদ তো সীমিত, পৃথিবীতে সম্পদ সীমিত না। সম্পদ কি কি হয় আমরা জানি যে সম্পদের রূপান্তর ঘটে, কিন্তু নতুন নতুন সম্পদ তৈরি হয় না। আমরা কি আরেকটা হিমালয় পর্বত দেখবো যে পৃথিবীর বাইরে গিয়ে আরেকটা হিমালয় পর্বত তৈরি হয়েছে? কখনোই না। পৃথিবীর যে আয়তন, পৃথিবীর মধ্যে যে প্রাকৃতিক সম্পদ, সেই সম্পদটা কিন্তু নির্দিষ্ট। সম্পদটা যত বেশি আমরা সেটার অপব্যবহার করব, ততই সে সম্পদের কি পরিমাণ হ্রাস পাবে। তো এইভাবে দেখা যায় যে দিনে দিনে সম্পদের পরিমাণ কমেই যায়, সম্পদের পরিমাণ কিন্তু বেড়ে যায় না। তো এর ফলে আমরা দেখলাম যে আমেরিকা, উত্তর এবং দক্ষিণ আমেরিকা থেকে তারা বিপুল পরিমাণ সম্পদ তাদের দেশগুলোতে স্থানান্তর করেছে। পাক ভারত উপমহাদেশ, পূর্ব এশিয়া, মধ্য এশিয়া, এই সমস্ত অঞ্চল থেকে বিপুল পরিমাণ সম্পদ তাদের দেশে তারা স্থানান্তর করেছে। সম্পদ তো সীমিত, তো এই যে দেশগুলো, তাদের উপনিবেশগুলো থেকে তারা যখন সম্পদ তাদের দেশে স্থানান্তর করে নিয়েছে, তাহলে আমরা কি বুঝবো যে এই দেশগুলোতে সম্পদের ঘাটতি তৈরি হয়েছে, হয়েছে না? সম্পদ তো সীমিত, এক দেশ থেকে আরেক দেশে সম্পদ যখন স্থানান্তর হয়ে যায়, তখন কি হয়, অন্য দেশের ঘাটতি পড়ে। এটাই তো বাস্তব। তো এই যে অবস্থা, এই অবস্থার ফলে উন্নত রাষ্ট্রগুলো তাদের যে ভিত, সেটা কিন্তু তারা শক্তিশালী করে ফেলেছে। অর্থাৎ সম্পদের সমাহার করে তাদের দেশে তারা তাদের অর্থনৈতিক এবং রাজনৈতিক এবং সামরিক ভিতটাকে তারা অনেক বেশি মজবুত করে ফেলেছে। এবং মজবুত করার ফলে তাদের পক্ষে নতুন নতুন জাগরণ, রেনেসাঁ জাগরণ, রেনেসাঁ শুরু হয়েছে। আধুনিক যে চিন্তা চেতনার যে প্রসার, সেটা শুরু হয়েছে। কেননা সম্পদের সমাহারের ফলে কি হয়, শিক্ষা ধীরে ধীরে বেড়ে যায় না? শিক্ষার হার অনেক বেশি বেড়ে গিয়েছে। স্থাপত্য কলা বেড়ে গিয়েছে, অবকাঠামোগত উন্নয়ন, উন্নতকরণ সেগুলো বেড়ে গিয়েছে। তাদের টেকনোলজি, তারা নতুন নতুন টেকনোলজিতে তারা তাদের মনোনিবেশ করেছে, গবেষণায় মনোনিবেশ করেছে। কারণ সম্পদের তো অভাব নেই। আমাদের মতো বাংলাদেশের, আমাদের মতো দেশগুলোতে কি হয়, গবেষণার জন্য আমরা কি এখনো পর্যন্ত পর্যাপ্ত বরাদ্দ দিতে পারি? দিতে পারি না। কেননা আমাদের মতো দেশগুলোতে জনসংখ্যা বহুল দেশ, এত বিপুল পরিমাণ জনসংখ্যা, এই জনসংখ্যাকে খাইয়ে পরিয়ে তাদের যে সামাজিক যে বিপর্যয়, সেই থেকে রক্ষা করার জন্য
আমরা অনবরত আমাদের সম্পদগুলো এই খাতে ব্যয় করি, এবং ফলে আমাদের জন্য যে আমাদের জীবনকে অগ্রসর করার জন্য আধুনিক সুযোগ সুবিধা কলাকৌশল আরও বেশি আয়ত্ত করার জন্য যে গবেষণার প্রয়োজন, সেই গবেষণাগুলো আমাদের অনেক বেশি সীমিত, এত অপর্যাপ্ত যে আমরা সেটাকে উল্লেখ করার মতন সেই সাহসটাও আমাদের নেই। কারণ আমাদের যে জাতীয় আয়, সেই জাতীয় আয়ের যে সিংহভাগ সেটা নানান খাতেই ব্যয় হয়ে যায়, অবকাঠামোগত উন্নয়ন কর্মকাণ্ডে। সেক্ষেত্রে শিক্ষাই এখন পর্যন্ত, শিক্ষার সাথে আমাদের এখনো পর্যন্ত অনেক বড় একটা চ্যালেঞ্জ রয়ে গেছে, যে শিক্ষা খাতকে উন্নত করার জন্য। সেই চ্যালেঞ্জের সাথে আমরা কিন্তু এত বিপুল পরিমাণ অর্থ আমরা এখনো পর্যন্ত গবেষণা খাতে ব্যয় করতে পারি না। কিন্তু তারা কি করেছে, লুণ্ঠিত টাকা তো বিরাট বিরাট তারা গবেষণাগার তৈরি করেছে, সায়েন্স ক্লাব করেছে, আর্কিটেক্ট ক্লাব করেছে, মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান তৈরি করেছে, নানান ধরনের প্রতিষ্ঠান তারা গবেষণাগার তৈরি করেছে, এবং এই গবেষণা খাতে তাদের বিপুল পরিমাণ অর্থ তারা ব্যয় করেছে। ফলে তাদের দেশের উদ্ভাবন অনেক বেশি, এবং যত ফিজিক্যাল সায়েন্সের উদ্ভাবন ম্যাক্সিমামই আমরা দেখি ইউরোপে। তারপরে নানান ধরনের নতুন নতুন আবিষ্কার, নানান ধরনের টেকনোলজির আবিষ্কার এবং প্রসার এবং প্রয়োগ, সেগুলো আমরা উন্নত বিশ্বে দেখি। তাহলে স্বাভাবিকভাবেই আমরা দেখি যে তারা সকল ক্ষেত্রেই তাদের সক্ষমতা পজিটিভ, তাদের সক্ষমতা অনেক অনেক বেশি স্ট্রং, এবং সেই ক্ষেত্রে তারা তাদের এই শক্ত অবস্থান নিয়ে কি করেছে, আমাদের মতো যে ফ্রাঙ্কের ভাষায় যেটা বলা হচ্ছে যে মেট্রোপলিস, যে উন্নত বিশ্ব এবং স্যাটেলাইট, আমাদের স্যাটেলাইট দেশগুলো সেই করে আমরা আছি যে কি করে তাদের প্রযুক্তি আমাদের দেশে একটু আনা যায়, কি করে তাদের বিনিয়োগ আমাদের দেশে আনা যায়। কেননা আমাদের দেশের যে প্রাথমিক যে উন্নয়নশীল হওয়ার জন্য যে আমাদের যে বিভিন্ন ধরনের সক্ষমতা তৈরি করার যে প্রয়োজন, সেই সক্ষমতা তৈরি করার জন্য সেই পরিমাণ অর্থবল এবং সেই পরিমাণ দক্ষ জনবল এবং সেই পরিমাণ বিভিন্ন ধরনের অত্যাধুনিক যে প্রযুক্তি, সেগুলো আমরা পাই না, আমাদের নেই। সেজন্য আমরা কি করি, তাদের দিকে করে তাকিয়ে থাকি, তাদের কাছ থেকে আমরা নানাভাবে সেগুলো পেতে চাই। এবং এই পেতে চাই বললেই তো হলো না, তারা যে আমাদের সেগুলো দেয়, সেগুলো কি বিনা শর্তে দেয়? না, শর্তের বিভিন্ন বাঁধনে আমাদেরকে বেঁধে ফেলে তারা। সহজ শর্তে ঋণ, কঠিন শর্তে ঋণ, অনুদান নানান নামে, এবি ব্যাংক, এডিবি, বিশ্ব ব্যাংক, জাইকা, আন্তর্জাতিক ইসলামী ব্যাংক, নানা ধরনের ফান্ড যেগুলো রয়েছে, সেই ফান্ডগুলো তাদের বিশাল পরিমাণ অর্থ, তারা সেগুলি তাদের যে পুঞ্জীবিত অর্থ, এগুলো বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের নাম দিয়ে তারা সারা পৃথিবীতে এগুলোকে হস্তান্তর করে নানা শর্তের জালে ওই দেশগুলোকে আবদ্ধ করে। এবং এটাই কিন্তু নির্ভরশীলতা তত্ত্ব, এটাকেই বলা হয় নির্ভরশীলতা তত্ত্ব। তিনি বলেছেন, এই যে ফ্রাঙ্ক বলেছেন যে আসলেই মেট্রোপলিসগুলো তারা অপেক্ষাকৃত কম উন্নত অঞ্চলের সাথে তাদের একটা কানেক্টিভিটি তৈরি হয়। তিনি আরও বলেছেন যে আবার স্যাটেলাইট অঞ্চলে যেটা হয়, স্যাটেলাইটেরও আবার দুটো ভাগ আছে, প্রত্যন্ত আবার প্রত্যন্তেরও প্রত্যন্ত অঞ্চল। অর্থাৎ স্যাটেলাইট, আবার স্যাটেলাইটের থেকেও আবার আরও দূরত্বে আরও অনুন্নত স্যাটেলাইট রয়েছে। অর্থাৎ মেট্রোপলিস একটা, যেমন সেই মেট্রোপলিসের সাথে আবার একটা দুর্বল মেট্রোপলিস থাকে, আবার স্যাটেলাইটের সাথে আবার দুর্বল স্যাটেলাইট থাকে। তাহলে শোষণের যে স্তরগুলো অনেকভাবে বিভক্ত, শোষণের স্তরগুলো অনেকভাবে বিভক্ত হয়। অর্থাৎ আমি যেই শোষণের যেই এগুলোকে বলছি, যে লাইন আপগুলোকে বলছি, সেই লাইন আপগুলো তারা তৈরি করেছে কিসের মাধ্যমে? তারা যে প্রয়োগ করে, যে নব যে তাদের যে প্রয়োগগুলো রয়েছে, সেই প্রয়োগগুলো তারা কিসের মাধ্যমে করে? তারা সেই প্রয়োগগুলো করে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে, বিভিন্ন টেকনোলজি প্রতিষ্ঠানের মাধ্যমে। তারা সেগুলোকে প্রয়োগ করে। সেই প্রয়োগটুকুকে কি বলা হচ্ছে? নির্ভরশীলতা তাত্ত্বিক প্রয়োগ। নির্ভরশীলতা তাত্ত্বিক প্রয়োগ। যেমন ধরো, আমি তোমাদেরকে বলছি, সৌদি আরবের কথা বলো, যে সৌদি আরবে যখন বিভিন্ন তেল ক্ষেত্র আবিষ্কার করলো,
সেই তেল ক্ষেত্র আবিষ্কার করেছে বিভিন্ন আমেরিকান এবং ব্রিটিশ বিভিন্ন তেল কোম্পানির সহায়তায়। অর্থাৎ এই তেল কোম্পানিগুলো তাদের দেশে তাদের প্রযুক্তি, তাদের জ্ঞান, তাদের যে সক্ষমতা, টেকনোলজির যে সক্ষমতা, সেগুলো নিয়ে তাদের দেশে তারা তেল উত্তোলন করেছে। পরবর্তী পর্যায়ে জরিপের মাধ্যমে তারা দেখেছে যে যে ভূমিরূপ সৌদি আরবের এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলো, আবুধাবি, কাতার, দুবাই, তারপরে তোমার দুবাই তো সংযুক্ত আরব আমিরাতকেই বলছে, তারপরে তোমার লেবানন, তারপরে ইরাক, ইরান, তারপরে তোমার যে ওমান, কুয়েত, এই দেশগুলোকে তারা ভূমি দেখে তারা প্রস্তাব দিয়েছে ওই দেশগুলোতে, যেহেতু তাদের জ্ঞান বেশি, প্রযুক্তিগত জ্ঞান বেশি, তারা ওই দেশগুলোকে প্রস্তাব দিয়েছে যে তোমাদের দেশে জরিপ করে আমরা দেখতে চাই, আমাদের কাছে মনে হচ্ছে তোমাদের মাটির নিচে বা বালির নিচে তেল রয়েছে। তখন তারা, সেই দেশগুলো তো আনন্দে আত্মহারা, তাদের তো সেই টেকনোলজি নেই, সেই ম্যান পাওয়ার নেই, তারা তো সেগুলো কখনো উত্তোলন করতে পারবে না। তখন তারা সেই ব্রিটিশ কোম্পানি, আমেরিকান কোম্পানিকে তারা লিজ দিয়ে দিয়েছে বহু বছরের জন্য। তখন কি হলো, একটা শেয়ার, যে এই পরিমাণ টাকা সৌদি বা অন্যান্য দেশগুলোকে দিবে, আর উত্তোলনের যে খরচ এবং তাদের যে মুনাফা, সেই মুনাফার টাকা তারা তাদের দেশে নিয়ে যাবে। এইগুলি কোম্পানি তো নামও তোমরা অনেকে জানো, নাইকো, শেভরন, এরকম অনেক, বিপি, বিপি পেট্রোলিয়াম যেটা ব্রিটিশদের, এরকম আরও অনেক আছে, যেগুলোর মাধ্যমে কি হয়েছে, তারা নিয়ে এসেছে টেকনোলজি, নিয়েছে ম্যান পাওয়ার, নিয়ে এসেছে নানান ধরনের সক্ষমতা এইসব দেশগুলোতে তেল উত্তোলন করার জন্য। এবং দেখা গিয়েছে তারা প্রচুর তেল আরবের মাঠে বালির নিচে পেয়েছে এবং বিরাট বিরাট তেলের আধার সেখানে রয়েছে। এবং আমরা দেখি 60-এর দশক থেকে শুরু হয়েছে যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর উত্থান, বিরাট পরিমাণ তেল এক্সপোর্ট করে তারা তাদের অর্থনীতির উন্নতিটাকে চরম পর্যায়ে নিয়ে গিয়েছে। এবং এই চরম পর্যায়ে নিয়ে গিয়েছে, এখানে কিন্তু এই যে ফ্রাঙ্কের যে নির্ভরশীলতা তত্ত্ব, সেটা কিন্তু অনেকটাই এখানে কিন্তু অকার্যকর হয়ে পড়ে। তিনি বলেছেন যে নির্ভরশীলতা উন্নত বিশ্বের যে প্রযুক্তিগত হস্তান্তর, জ্ঞানের হস্তান্তর অনুন্নত দেশে হয়, বিনিয়োগ হস্তান্তর হয়, এর ফলে অনুন্নত দেশগুলো অনুন্নতিই থেকে যায়, উন্নত আর হয় না। তারা নানাভাবে আষ্টেপৃষ্টে উন্নত রাষ্ট্রের শৃঙ্খলায় আবদ্ধ হয়ে পড়ে। কিন্তু আমরা এখানে দেখি যে এই যে ফ্রাঙ্কের যে কথাটা রয়েছে নির্ভরশীলতার তত্ত্ব, যে স্যাটেলাইটকে শোষণের মাধ্যমে নানানভাবে মেট্রোপলিস উন্নত হয় এবং স্যাটেলাইট ধীরে ধীরে আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। অর্থাৎ তিনি বলেছেন এখানে স্যাটেলাইট বলতে অনুন্নত রাষ্ট্র এবং মেট্রোপলিস বলতে উন্নত রাষ্ট্র। কিন্তু আমরা কার্যক্ষেত্রে যেটা দেখি সেটা হচ্ছে যে অনুন্নত দেশগুলোতে এই প্রযুক্তি হস্তান্তরের ফলে যে ঘটে, যেটা সেই ঘটনাটা হলো এমন যে অনুন্নত রাষ্ট্রগুলো কিন্তু তাদের এই সম্পদকে বিক্রি করে তারা কিন্তু আবার সম্পদের অধিকার হয় এবং তারাও একসময় অবকাঠামোগত সক্ষমতা অর্জন করে এবং দক্ষ জনশক্তিও তারা কিছু পরিমাণে তৈরি করতে পারে। এবং তৈরি শুধু করতে পারে না, তারা হায়ার করে নিয়ে আসতেও পারে। অর্থাৎ তারা হায়ার করে নিয়ে আসার সক্ষমতাটুকু তারা অর্জন করে কিসের মাধ্যমে? সম্পদ বিক্রির মাধ্যমে। অর্থাৎ এখানে তার বিক্রিটা হচ্ছে একটা নতুন ধরনের তার উৎপাদন, যে উৎপাদনটার মাধ্যমে তারা দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটকে উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারে। এখানে আমি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলি যে এক্ষেত্রে মধ্যপ্রাচ্য যে উন্নত হয়ে গিয়েছে, উন্নত দেশ মধ্যপ্রাচ্য, পুরো মধ্যপ্রাচ্য, এই ক্ষেত্রে তাদের একটা সুবিধা ছিল। সেই সুবিধাটা কি? সেটা হচ্ছে সেই সমস্ত দেশগুলোতে আমাদের মতন, এই এশিয়ার মতো এত বেশি প্রাকৃতিক দুর্যোগ সেই দেশগুলোতে হয় না। এটা হচ্ছে তাদের একটা প্লাস পয়েন্ট, সুবিধা, মানে জলবায়ুগত সুবিধা তাদের। এটা অসুবিধা অনেক আছে, তাদের সুপেয় পানি নাই, তাদের অনেক কিছু নাই, কিন্তু তাদের যেটা আছে সেটাও কম গুরুত্বপূর্ণ না। তাদের দেশের ভূমিরূপ এত ভাঙন না, এত নদীবহুল না তো, এত বৃষ্টিপ্রবণ না তো, সেজন্য তাদের দেশের যে ভূমিরূপ সেটা শক্ত, সেখানে রাস্তাঘাট বানালে 50-100 বছর রাস্তাঘাট কিছুই হয় না। সেই সমস্ত দেশগুলোতে প্রাকৃতিক দুর্যোগ হয় না বলেই তাদের নানান ধরনের দুর্যোগ ব্যবস্থাপনার যে বিশাল পরিমাণ টাকা ভর্তুকি তাদের প্রতি বছর সেটা লাগে না। আর সবচেয়ে বড় যে কথাটা সেটা হলো সেই সমস্ত দেশগুলোতে জনতার পরিমাণ, অর্থাৎ মানুষের পরিমাণ অনেক কম, জনসংখ্যা অনেক কম। এত কম জনসংখ্যা যে তাদের যেই পরিমাণ আয়, সেই পরিমাণ আয় দিয়ে তাদের জনসংখ্যার আর্থসামাজিক উন্নয়ন ঘটাতে পারে তারা অনেক দ্রুত, এবং করেও ফেলেছে।
তাহলে এখানে এই যে ফ্রাঙ্কের যে নির্ভরশীলতা তত্ত্বের যে কার্যকারিতা সেটা অনেকটাই কিন্তু এখানে অকার্যকর হয়ে পড়েছে। তিনি কিন্তু সমাজতান্ত্রিক ধাঁচের কথা বলেছেন, কিন্তু সমাজতান্ত্রিক ধাঁচের যে প্রবণতা সেই প্রবণতাগুলো কিন্তু ধনতান্ত্রিক চিন্তাভাবনাতে এটার পুরোপুরি এটার চরিত্রই পাল্টে গিয়েছে। অর্থাৎ তিনি তো বলেছেন এটা যে মেট্রোপলিসের রাষ্ট্র মানে ধনতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা একদম, এবং পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা, যেটা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা কখনো পুঁজি ট্রান্সফারের মাধ্যমে অথবা আর্থিক সহযোগিতা করার মাধ্যমে অথবা টেকনোলজি স্থানান্তরের মাধ্যমে কখনো অনুন্নত দেশগুলোকে কিন্তু সে সক্ষমতা অর্জন করতে দেয় না। অর্থাৎ নানান ধরনের শর্তার বেড়াজালে আবদ্ধ রেখে তাদেরকে অনুন্নতেই রেখে দেয়, কিন্তু এই কথাটি কিন্তু প্রযোজ্য নয়। আমরা দেখি বর্তমান সময়ে চায়নার কথা, অনুন্নত উন্নয়নশীল দেশ ছিল, আমরা ব্রাজিলের কথা বলি, আমরা সাউথ আফ্রিকার কথা বলি, আমরা ভারতের কথা বলি, এই রাষ্ট্রগুলো কিন্তু অনেক অনেক বেশি সক্ষমতা অর্জন করে ফেলেছে। সক্ষমতা অর্জন করার ক্ষেত্রে তাদের যে সকল অসুবিধাগুলো ছিল সে অসুবিধাগুলোর কারণে তাদের সময়ক্ষেপণ বেশি হচ্ছে। যেমন ভারতে বিশাল জনসংখ্যা, চায়নায় বিশাল জনসংখ্যা, ব্রাজিলে বিশাল জনসংখ্যা, সাউথ আফ্রিকায় নানান ধরনের জাতিগত সংঘাত, এই যে অভ্যন্তরীণ নানান ধরনের বিধিনিষেধ, নানান ধরনের জটিলতা, নানান ধরনের বাধা, এই বাধার কারণে তারা সেই পরিমাণে এগিয়ে যেতে পারেনি। কিন্তু এগিয়ে যাওয়াটাও কম সুদূর প্রসারী না। আমরা তো চায়নার কথা এখন বলি, চায়না সারা পৃথিবীকে অর্থনৈতিকভাবে প্রায় কন্ট্রোল করেই ফেলেছে, তাই না? তো এই যে সক্ষমতা, এই সক্ষমতা অর্জনের ক্ষেত্রে যে মেট্রোপলিসের থেকে যে স্যাটেলাইটে যে প্রযুক্তি ট্রান্সফার, বুদ্ধিভিত্তিক চিন্তার ট্রান্সফার, হ্যাঁ, তারপরে তোমার অবকাঠামো উন্নয়নের টেকনোলজি ট্রান্সফার, তারপরে তোমার ধরো সম্পদের ট্রান্সফার, তো বিনিয়োগ, এগুলো কিন্তু এই সকল এলাকায় বিপ্লব ঘটিয়ে এগুলোকে একেবারে উন্নত পর্যায়ে নিয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে যে ব্যাপারটিও ঘটে সেটা হচ্ছে যে শিক্ষিত জনশক্তি তৈরি হয়েছে, দক্ষ জনশক্তি তৈরি হয়েছে, এবং উন্নত বিশ্বের টেকনোলজি তাদের দেশে স্থানান্তরের ফলে তারা আরও উন্নত হয়েছে। এই আলোচনাটা আমি একটু পরে করছি। তো এই যে আমাদের যে সক্ষমতা অর্জনের যে ব্যাপারগুলো, এখানে আমাদের মতো দেশগুলোতে কি হয়েছে, আমাদের দেশে তেল গ্যাস অনুসন্ধানের জন্য আমার ব্রিটিশ কোম্পানি, তারপরে তোমার কানাডিয়ান কোম্পানি, এগুলো শেভরন, আমেরিকান কোম্পানি, এগুলোকে আমরা এখানে নিয়েছি কেন? আমাদের দেশকে তেল গ্যাস উত্তোলনের মতো সক্ষমতা বাংলাদেশের নেই। অর্থাৎ আমরাও একটা উপনিবেশ ছিলাম, আমরাও পরে স্বাধীন হয়েছি, কিন্তু আমাদের সেই সক্ষমতা নাই বলে আমরা উন্নত বিশ্বের উপর নির্ভরশীল। শুধু তাই নয়, আমাদের এখানে বিনিয়োগের প্রয়োজন, বিশাল পরিমাণ বিনিয়োগ প্রয়োজন, কারণ আর্থিক এত সঙ্গতি আমাদের নেই, আর্থিক এত সক্ষমতা আমাদের নেই। এই জন্য আমরা কি করি, আমাদের দেশে বর্তমানে দেখা গেছে 100টা অর্থনৈতিক অঞ্চল তৈরি করেছে বিদেশি বিনিয়োগের ক্ষেত্র হিসেবে। অর্থাৎ বিদেশিরা এসে তাদের দেশের প্রযুক্তির মাধ্যমে এখানে নানান ধরনের কি করবে, শিল্পাঞ্চল তৈরি করবে, এবং সেগুলো থেকে তারা মুনাফা নেবে। আমরা সাথে সাথে কি হব, উন্নত হব, আমাদের জনশক্তির কর্মসংস্থান হবে, রাস্তাঘাট উন্নত হবে, আমরা নানান ধরনের আর্থিক সুযোগ সুবিধা পেয়ে আমাদের দেশটাকে মোটামুটিভাবে আমরা একটা উন্নয়নশীল দেশে কিন্তু পরিণত করে ফেলেছি। 2021 সালে আমরা কি নিম্ন মধ্যবিত্ত দেশ হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেতে যাচ্ছি। এই যে এখানেও কিন্তু এই যে ফ্রাঙ্কের থিওরিটা অচল। অর্থাৎ এখানেও কিন্তু আমরা দেখি যে আমাদের দেশীয় প্রযুক্তিগত সক্ষমতা আমরা অর্জন করতে পেরেছি। এই যে ফ্র্যাঙ্ক বলেছেন যে উন্নত রাষ্ট্রগুলো তাদের টেকনোলজি ট্রান্সফার করে, কিন্তু সাথে সাথে তারা কি করে, তারা অনুন্নত দেশগুলোর থেকে কাঁচামাল সস্তায় কিনে নেয়, আর তাদের শিল্পাঞ্চলে যে শিল্প বিপ্লব হয়েছে সেই শিল্প বিপ্লবের ফলে তাদের দেশ থেকে তারা ফিনিশড গুডসগুলো এই অনুন্নত দেশগুলোতে বিক্রি করে তারা আরও দ্বিগুণ তিনগুণ মুনাফা তৈরি করে, মুনাফা তাদের দেশে ট্রান্সফার করে। এভাবে তারা মুনাফার উপরে মুনাফা লাভ করে। মাল্টিন্যাশনাল কোম্পানি কর্পোরেশনগুলোর মাধ্যমে তারা এই অনুন্নত উন্নয়নশীল দেশগুলোতে কর্তৃত্ব স্থাপন করে, এবং মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো এইসব দেশগুলোকে সস্তায় কম দামে জিনিসপত্র বিক্রি করে এইসব দেশের যে দেশীয় শিল্পগুলো, সেই শিল্পগুলো গড়ে ওঠার ক্ষেত্রে তারা কি করে, সেই পথটাকে রুদ্ধ করে দেয়। অর্থাৎ এখানেও আমরা দেখি যে ব্যাপারটি যে মাল্টিন্যাশনাল বিভিন্ন কর্পোরেশনের মাধ্যমে উন্নত রাষ্ট্রগুলো নতুন ধরনের উপনিবেশ স্থাপন করে। অর্থাৎ এই রাষ্ট্রগুলোতে রাষ্ট্রে রাষ্ট্রে তারা তাদের পণ্য সরবরাহ করে। তাদের তো বিরাট এস্টাবলিশমেন্ট, তাদের তো যেমন টেকনোলজি তেমন তাদের জনশক্তি, জনবল, দক্ষ জনবল, তেমন তাদের জন্য রয়েছে নানান ধরনের সুযোগ সুবিধা। সেই সুযোগ সুবিধার উপর ভর করে তারা উন্নয়নশীল রাষ্ট্রগুলোতে এই মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো তাদের
প্রযুক্তি স্থাপন করে বিভিন্ন ধরনের, যেমন ধরো কি হয়েছে যে দক্ষিণ কোরিয়া ভারতে স্যামসাংয়ের প্ল্যান্ট করেছে মোবাইল কোম্পানি তৈরি করার জন্য, বাংলাদেশেও করেছে। আমরা শুনতেছি বাংলাদেশে যে অপর কোম্পানি হচ্ছে চায়নার মোবাইল। তারপরে এমনও হতে পারে যে কোনো এক সময় ভারতে যেমন আইফোনের প্ল্যান্ট আছে, বাংলাদেশেও করতে পারে, ছোটো একটা প্ল্যান্ট করতে পারে না, যেহেতু বাংলাদেশ কি আউটসোর্সিংয়ে আমাদের টেকনিক্যাল জনশক্তি এখন তৈরি হয়ে গিয়েছে অনেক বেশি। আইটি প্রফেশনাল যারা, তারা এত দক্ষ, এত ভালো কাজ করে যে বিদেশিরা বা বড় বড় দেশগুলো এখন বিশ্বাস করতে শুরু করেছে যে বাংলাদেশের তরুণ প্রজন্মের একটা বিশাল অংশ আইটি এক্সপার্ট হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করছে। অর্থাৎ এখানে যে আউটসোর্সিংয়ের যে কাজটা, যে থিওরিটা, অর্থাৎ অনুন্নত রাষ্ট্রগুলো, উন্নয়নশীল রাষ্ট্রগুলো তাদের দেশের জনশক্তি তাদের দেশেই বসে বসে উন্নত বিশ্বে তাদের কাজগুলো পৌঁছে দিবে কিসের মাধ্যমে? টেকনোলজির মাধ্যমে। তাহলে আমরা দেখি কি টেকনোলজি দিন দিন উন্নত থেকে উন্নতর পর্যায়ে উপনীত হচ্ছে। হ্যাঁ, পেপেলের মাধ্যমে আমরা কি দেখি, টাকা পয়সা লেনদেন হচ্ছে। অ্যামাজন বিরাট একটা কি অনলাইন শপিং সেন্টার। তারপরে তাওবাও কোম্পানি, যেটা চায়নার জ্যাকমার যে কোম্পানি কি আলিবাবা, হ্যাঁ, এইগুলোর মাধ্যমে অনলাইন শপিং করেও তারা নতুন ধরনের একটা নির্ভরশীলতা তাত্ত্বিক একটা প্রয়োগ তারা করেছে। সেটা কি? সেটা হচ্ছে যে তাদের তৈরি পণ্যগুলো এবং সারা পৃথিবী থেকে কালেকশন করা যে পণ্যগুলো, সেই পণ্যগুলো তারা কি করে অনুন্নত দেশগুলো, সস্তা শ্রম আছে, জমির দাম কম, ট্যাক্স কম এখানে, হ্যাঁ, নানান ধরনের সুযোগ সুবিধা, তারা প্রশাসনিক সুযোগ সুবিধা, অবকাঠামোগত সুযোগ সুবিধা এবং জনশক্তির সস্তা যে জনশক্তি, সেগুলোকে তারা কি করে ব্যবহার করার মাধ্যমে তাদের দেশে ফিনিশ গুড বা তৈরি পণ্য তারা নিয়ে যায় এবং সেই তারা নিয়ে গিয়ে কি করে তাদের দেশে সেটা তারা ভোগ করে। শুধু ভোগ করে না, তারা সেটাকে আবার অন্যান্য দেশেও তারা অনেক সময় কি করে রপ্তানি করে। যেমন বাংলাদেশ থেকে কাঁচা পাট কিনে নেয় ইন্ডিয়া আবার সেই কাঁচা পাটকে ফিনিশ গুডে পরিণত করে, ফিনিশ গুড নানা ধরনের পাটজাত পণ্য তৈরি করে তারা আবার বিভিন্ন দেশে এক্সপোর্ট করছে। অর্থাৎ এখানে কি করে লাইন আপ বা চেইন আপগুলো ব্যবসার নানান প্রান্তিকে যায়, প্রান্তিক থেকে আবার স্যাটেলাইটে যায়। অর্থাৎ এখানে প্রত্যন্ত প্রান্তিক বাংলাদেশ, তারপরে তার চেয়ে একটু প্রান্তিক অঞ্চল হচ্ছে ইন্ডিয়া থেকে একদম সেটা কোথায় চলে যাচ্ছে। অর্থাৎ এখানে স্যাটেলাইটগুলো ইন্ডিয়া বাংলাদেশ, আর স্যাটেলাইট থেকে মেট্রোপলিস বলে নানা পৃথিবীর উন্নত দেশে চায়না, আমেরিকা, ইন্ডিয়া আবার সাপ্লাই দিচ্ছে। তাহলে এটাও দেখা যাক এরকম একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে নব্য উপনিবেশবাদী চিন্তা বা নির্ভরশীলতার তত্ত্বের আরেকটি প্রায়োগিক দিক বর্তমান সময় আমরা দেখতে পাই, সেটা 80-র দশক থেকে শুরু হয়েছে। সেটা হচ্ছে কি, আমাদের এই অনুন্নত রাষ্ট্রগুলোর যে কাঁচামাল রয়েছে সেগুলো সদ্ব্যবহার করে উন্নত রাষ্ট্রগুলো এই সকল দেশে তাদের প্রজেক্টগুলো নিয়ে এসেছে, ওই যে কোম্পানিগুলো নিয়ে এসেছে, এগুলো দেশে তারা পণ্য উৎপাদন করে সেই পণ্য তারা নিয়ে যায় সস্তা শ্রমের বিনিময়ে, সস্তা ভূমির বিনিময়ে, সস্তা যোগাযোগ যাতায়াত ব্যবস্থার বিনিময়ে, ট্যাক্সবিহীন বা অল্প ট্যাক্সের বিনিময়ে নিয়ে গিয়ে তাদের দেশে তারা সেটা ভোগ করে। কেননা তাদের দেশে শ্রমের মূল্য অনেক বেশি, তাদের দেশে জমির মূল্য অনেক বেশি, তাদের দেশে ট্যাক্সের পরিমাণ অনেক ঊর্ধ্বগামী। সেগুলো তো আর পেরিফেরি অঞ্চলগুলোতে নাই, অর্থাৎ বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে নাই। সেজন্য তারা কি করে, এখানে তারা তাদের বিনিয়োগ করে, সে বিনিয়োগের মাধ্যমে তারা তাদের তৈরি পোশাকটা, যেমন বাংলাদেশে গার্মেন্টস বিরাট আরএমজি সেক্টর আছে, সেই সেক্টর বাংলাদেশে কত, প্রায় $50 বিলিয়ন মার্কেট। এই মার্কেটটাকে আসন্ন এই মার্কেটটাকে তারা ব্যবহার করে। আমাদের কি কি সুবিধা আমাদের আছে, আমাদের অসুবিধা আছে, আমাদের বিরাট জনসংখ্যা, এই জনসংখ্যাকে কর্মবিহীন আমাদের ছিল, হ্যাঁ, বিরাট জনসংখ্যা, নারীর অগ্রগামী ভূমিকা এখানে আরএনজি সেক্টর অনেক বড় উদাহরণ। দেখা গিয়েছে যে কর্মহীন নারী এখানে কাজ করছে, বিশাল পরিমাণ তরুণ জনগোষ্ঠী যারা বেকার ছিল এই আরএনজি সেক্টর হওয়াতে তারা এখানে কাজ পেয়েছে। আর বিনিময়ে বিদেশিরা কি করেছে, তাদের টেকনোলজি এখানে ট্রান্সফার করেছে, তাদের ডিজাইন ট্রান্সফার করেছে। আমরা সেগুলো দেখে সেগুলো তাদের যে নির্দেশ, সেই নির্দেশাবলী অনুযায়ী তাদেরকে বিভিন্ন ধরনের পোশাক পরিচ্ছদ তাদেরকে আমরা আমাদের জনশক্তির মাধ্যমে, আমাদের এর জন্য টেকনোলজির মাধ্যমে যেগুলো তারা এনে দিয়েছে, সেগুলোর মাধ্যমে আমরা কি করি, তাদের দেশে ফিনিশ গুডস হিসেবে পৌঁছে দিই এবং বিনিময়ে আমরা টাকা পাই। কিন্তু আমাদের যে পরিমাণ আয় তার চেয়ে বিশাল বিশাল কয়েক গুণ বেশি আয় তাদের হয়, তাদের সুবিধা হয়, হ্যাঁ, তারা ভোগ করে সেগুলো। কিন্তু আমরা যেহেতু আমরা বেকার, যেহেতু আমাদের অবকাঠামোগত অনুন্নত
আমাদের নানান ধরনের অসুবিধা রয়েছে, সেই অসুবিধাগুলোকে কাটিয়ে উঠে আমাদের জনশক্তিকে আমরা যে কর্মক্ষেত্রে প্রবেশ করাতে পেরেছি, বিশাল জনসংখ্যা, সেটাই হচ্ছে আমাদের জন্য অনেক অনেক বড় একটা পজিটিভ সাইড। এই জন্য বলা হচ্ছে যে নির্ভরশীলতা তত্ত্ব সকল ক্ষেত্রেই কিন্তু যেভাবে যে ফ্র্যাঙ্ক বলেছেন, যেভাবে সামির আমিন বলেছেন, যেভাবে গালতুং বলেছেন, যেভাবে রবার্ট মুলার বলেছেন, সেই পরিমাণে কিন্তু এখন আর ভুক্তভোগী নই আমরা। কিন্তু তারপরেও যে ব্যাপারটা সেটা হচ্ছে যে কর্তৃত্ব কিন্তু তাদের হাতেই, অর্থাৎ টেকনোলজির তৈরি তারাই করে। অ্যাপল, গুগল, মাইক্রোসফট, এরাই কিন্তু সমস্ত কিছুর কর্ণধার। আরও এর সাথে সাথে তো প্রচুর সিস্টার এবং ব্রাদার কোম্পানি রয়েছে, তোমরা তো সেটা বুঝোই। সরি, তারা কিন্তু কি করছে, তারা সেগুলোকে আমাদের উপরে তারা সেগুলোকে কর্তৃত্ব করেছে। এই যে ইন্টেল সারা পৃথিবীর প্রসেসর তৈরি করে, এই যে একচিটে কর্তৃত্ব, এই কর্তৃত্বকে খণ্ডন করা কে পারে? কারণ এত বড় গবেষণা তো আমাদের মতন উন্নয়নশীল কোনো দেশে হয়নি। এত পরিমাণ অর্থ তো আমরা বিনিয়োগ করতে পারবো না কখনো, এত পরিমাণ দক্ষ জনশক্তিও আমাদের দেশে নেই যে পরিমাণ টেকনোলজিস তাদের দেশে আছে। অতএব তারা সবসময় একটা সুবিধাজনক অবস্থানে রয়েছে। তাহলে নির্ভরশীলতা তত্ত্ব আবার এক্ষেত্রে প্রয়োগিক, যে সেটা হচ্ছে যে সকল সময় আমরা দেখি আমাদের সকল কিছুর জন্য আমরা তাদের মুখাপেক্ষী। এই যে কোভিড-19 সারা পৃথিবীতে মহামারী আকারে সারা পৃথিবীকেই গ্রাস করে ফেলেছে এবং পৃথিবী এক নাজুক অর্থনৈতিক পরিস্থিতির দিকে এগিয়ে চলেছে। এক্ষেত্রে আমরা কি দেখলাম, যে এ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যে গবেষণাগুলো হয়েছে, যে এই ভাইরাসটির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য যে ভ্যাকসিন তৈরি করার জন্য যে বিনিয়োগ, সেই বিনিয়োগ কি আমাদের মতো দেশগুলো করতে পারে? উন্নয়নশীল দেশগুলো পারে না। আমরা দেখলাম যে আমেরিকা, ইউরোপই মূল ভূমিকা এখানে পেরেছে, চায়নার মতো দেশও সে মূল ভূমিকা রেখেছে। তারা নানান ধরনের কোম্পানির গবেষণাগারের মাধ্যমে তারা গবেষণায় অর্থ প্রদান করেছে এবং সে গবেষণা হয়েছে এবং এখন পর্যন্ত আমরা জানি যে অনেকটাই প্রায় কার্যকর অবস্থায় চলে এসেছে গবেষণাটি। অর্থাৎ এর প্রায়োগিক আরও সমস্যা হয়তো মাস ছয়েক লাগবে, এরপর পৃথিবীতে ভ্যাকসিন এসে যাবে এবং মানুষ সে ভ্যাকসিন 2টা ডোজ, আমরা জানি যে ভ্যাকসিনের 2টা ডোজ হবে। এই ডোজটা প্রয়োগের মাধ্যমে প্রায় বলা হচ্ছে যে 90% মানুষ কিন্তু প্রতিরোধ ক্ষমতার আওতায় চলে আসবে এবং এর ফলে এই মহামারীটির বিরুদ্ধে আমাদের প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠলে আমরা তো আর এটাকে আর এড়িয়ে চলার বা এটা থেকে সাবধান হওয়ার বা এটা থেকে একদম মুষড়ে পড়ার কোনো সুযোগ আর থাকবে না। আবার অর্থনীতি চাঙা হবে, আবার পর্যটন শিল্প চাঙা হবে, আবার জাহাজ শিল্প চাঙা হবে, আবার উড়োজাহাজ শিল্প চাঙা হবে। দেশে দেশে আবার যে শিল্পায়ন, নানান ধরনের রয়েছে শিল্পায়ন, তারপরে নানান ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড, রাজনৈতিক কর্মকাণ্ড, সামাজিক কর্মকাণ্ড, সাংস্কৃতিক কর্মকাণ্ড, সেগুলোর জাগরণ আবার তৈরি হবে। এই জন্য গবেষণাটি এবং ভ্যাকসিন আবিষ্কার খুবই খুবই অত্যাবশ্যকীয়। এখন কলেরার যেমন কী করি আমরা, ইঞ্জেকশন নেই, আমরা পোলিওর ইঞ্জেকশন খাই, ভ্যাকসিনের যে নিচ্ছি আমরা আরও 6-7টা রোগের ভ্যাকসিন, ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন, হেপাটাইটিস বি, সি ভ্যাকসিন। এই যে বিশাল বিশাল গবেষণা, এই গবেষণাগারে শুধু টাকা প্রয়োগ করতে পারে কি উন্নত দেশগুলো, কেননা তাদের অর্থনৈতিক ভিত অনেক শক্তিশালী, অনেক বেশি কার্যকর এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে তাদের কোনো ব্যাগ পেতে হয় না। তাদের দেশ বড়, তাদের রয়েছে বিশাল